সবাইকে স্বাগত কেমিস্ট্রি উইথ এইচএম চ্যানেলে। আমরা আজকে যে রোগ নিরাময় যে বিভিন্ন রকম ড্রাগ আছে সেই ড্রাগের আমরা শ্রেণীবিভাগগুলোর মধ্যে আমরা প্রথম যে শ্রেণীবিভাগটা আমরা আজকে একটা করাবো। তো তার আগে তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও আরও সাবস্ক্রাইব করো, দেখবে বেল আইকন আছে, সে বেল আইকনটাকে ক্লিক করবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। ঠিক আছে, তো আমাদের আজকের পড়া হচ্ছে অ্যান্টাসিড বা অম্লনাশক। তাহলে অ্যান্টাসিডস কি? অ্যান্টি অ্যাসিড, অন্যভাবে যদি বলি অ্যান্টি অ্যাসিড বা অম্লনাশক। তাহলে আমাদের কি হয়, আমরা যদি বিভিন্ন রকম খাবার খাই, হয়তো তেল জাতীয় বা বাইরেকার খাবার যদি আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি, অনেক সময় মাংস হয়তো বেশি খেয়ে ফেললাম, তারপরে বুক জ্বালা করা, ধোয়া ধোয়া ঢেকুর উঠছে, তারপরে মাথা ঘোরা অনেক সময় হয়। তো এগুলোর কারণ কি? এগুলোকে আমরা বলি হাইপার অ্যাসিডিটি, অনেকে আমরা চলতি ভাষায় বলি গ্যাস হয়েছে। তাহলে এই গ্যাস হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে, তাহলে এই অ্যাসিডিটির চিকিৎসা কি সেটা নিয়ে আজকের আলোচনা। তাহলে অ্যাসিডিটি হলেই আমরা সব মানে অ্যাসিড প্রশমনের জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তো খেয়ে ফেলতে পারি, তাই না? হয়তো আমার খুব অ্যাসিড হয়েছে, সেই জায়গায় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড খেয়ে ফেলতে পারি বা পটাশিয়াম হাইড্রোক্সাইড খেয়ে ফেলতে পারি, কিন্তু আমরা সেটা খাই না। কেন খাই না? তার পিছনে নিশ্চয় কারণ আছে। তাহলে অ্যাসিড হলো আমাদের খুব অ্যাসিড হয়েছে, বুক মানে জ্বালা করছে, একদম মানে চোয়া চোয়া ঢেকুর উঠছে, অনেক একদম বুক ধড়ফড় করছে, অনেক সময় করে। তো সেইগুলো দ্রুত প্রশমনের জন্য আমরা কি করতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড খেয়ে ফেলতে পারি, কারণ এটা তীব্র ক্ষার, অ্যাসিডকে একদম বিক্রিয়া করে, একদম অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে প্রশমিত করে দিবে, তাহলে আমরা সুস্থ হয়ে যাব। কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। কেন সহজ নয়? তাহলে আমরা দেখি যে কেন ব্যাপারটা সহজ নয়। যে আদিম যুগে যখন যাদের এই বুক জ্বালা বা দেহে মানে পেটে তো আমাদের পাকস্থলী আছে, সেই পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি অতিরিক্ত খরিত হয়, তখন এই অ্যাসিডিটি চলে আসে আমাদের দেহে। ঠিক আছে, এবার অতিরিক্ত যদি অ্যাসিডিটি হয় আমাদের শরীরে, অনেক সময় অতিরিক্ত অ্যাসিডিটি হলে কি হবে, মানে পেটে জ্বালা ধরবে, আলসার সৃষ্টি হতে পারে। তো পুরোনো দিনের যে চিকিৎসা যেটা ব্যবহার করা হতো, সেটা হচ্ছে মেনলি সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডিটির ওষুধ রূপে ব্যবহার করা হতো, সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট তো এটা তো ভেঙে গিয়ে তো Na+, যদি প্রথমে HCO3-, এবার এটা যদি ভেঙে যায় তাহলে কি হবে, H+ আর CO3 2-। তাহলে Na+, এবার ওর মধ্যে যদি জলের আয়ন পেয়ে যায় OH-, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য আরো H সেলের প্রয়োজন হবে, তখন পাকস্থলী আরো বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত করতে শুরু করবে। সেজন্য বেশি পরিমাণে সোডিয়াম কার্বনেট খেলে আমাদের মানে পেটে আলসার বা ঘায়ের সৃষ্টি হতেই মানে একদম শিওর হবেই। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করতে পারি না, তার কারণ হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম পাম্প বলে আমাদের নিউরনের একটা ক্রিয়া ঘটে, সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেখানে একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে বার্তা যখন প্রেরিত হয়, তখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে কাজ করে। ঠিক আছে, তো এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে কাজ করে বলে আমাদের সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়ন আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় আয়ন। আমাদের দেহে যে খাদ্যগুলো গ্রহণ করি, সেগুলো শরীর তার বজ্র পদার্থগুলোকে মলের মাধ্যমে বাইরে বের করে দেয়, বা রেচন ক্রিয়ার মাধ্যমে যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটাকে বাইরে বের করে দেয়। তো সোডিয়াম পটাশিয়াম যখন আমার রেচন ক্রিয়ার মাধ্যমে সে কিডনিতে পৌঁছবে, তখন সোডিয়াম আর পটাশিয়ামটাকে কিডনি মানে দেহের বাইরে না বের করে সে সোডিয়াম বা পটাশিয়ামকে দেহ শোষণ করে।
ঠিক আছে। এবার শোষণ করা মানেই হচ্ছে তখন আমাদের দেহের যে সোডিয়াম পটাশিয়ামের নর্মাল যে অনুপাত, সেই অনুপাতটা বিঘ্নিত হয়, সেজন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড খেতে পারি না। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড হলে আমরা খেতে পারি না। যে সোডিয়াম হাইড্রোক্সাইড খেলে অ্যাসিডিটির কাজ হয়তো বেশি করবে, কিন্তু অ্যাসিডিটি প্রশমনের কাজটা ভালো করছে, কিন্তু যেটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করছে সেটা শরীরে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের যে অনুপাত, সেই অনুপাতটাকে বিঘ্নিত করছে এবং বিভিন্ন রকম স্নায়ু ঘটিত রোগ তখন সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের সেই জন্য আমাদের ড্রাগ এবং মেডিসিন যেটা আছে, যে সব ওষুধ কিন্তু আমরা মানে সব ড্রাগকে কিন্তু ওষুধ রূপে ব্যবহার করতে পারি না। তাই আমাদের কি প্রয়োজন? অ্যান্টাসিডগুলো এমন হতে হবে যেগুলো মাইল্ড হতে হবে, লঘু মানে মৃদু হতে হবে, এবং মৃদু হলে সেগুলো ব্যবহার করা আমাদের শরীরের পক্ষেও যেমন ভালো, আবার সেগুলো অ্যাসিড প্রশমনের কাজটাও করে দেবে। ঠিক আছে। তো আমাদের শরীরে অ্যান্টাসিড রূপে যেগুলো ব্যবহার করি, তো সেইগুলোর মধ্যে আমাদের তিন রকমের আমরা অ্যান্টাসিড সাধারণত ব্যবহার করি। কি কি সেই অ্যান্টাসিড, সেইগুলোকে আমরা দেখি। 1 নম্বর হচ্ছে কমন অ্যাসিড বেস নিউট্রালাইজার, মানে একটা সাধারণ অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যে অ্যান্টাসিডগুলো ব্যবহার করা হয় সেটাকে বলছি আমরা কমন। 2 নম্বর কি বলছি? 2 নম্বর হচ্ছে 2 নম্বর যে ভাগটা, সেটা হচ্ছে হাইড্রোজেন ব্লকার। হাইড্রোজেন ব্লকার বা এটাকে বলি হিস্টামিন রোধক, এটাকে বলছি আমরা হিস্টামিন রোধক। ঠিক আছে, হাইড্রোজেন ব্লকার বা হিস্টামিন রোধক। 3 নম্বর কি বলছি? 3 নম্বর যেটা বলছি আমরা সেটা হচ্ছে পিপিআই। এটা কি? পি মানে হচ্ছে প্রোটন, পি মানে হচ্ছে পাম্প, আই মানে ইনহিবিটর। প্রোটন, পাম্প, ইনহিবিটর। তাহলে আমরা 3 টাইপের অ্যান্টাসিড বলছি: কমন অ্যাসিড বেস নিউট্রালাইজার, হাইড্রোজেন ব্লকার বা হিস্টামিন রোধক, আর হচ্ছে পিপিআই। তাহলে আমাদের অ্যান্টাসিড কি সেটাকে যদি একবার সংজ্ঞা আকারে দেখি, তাহলে কি দেখব? যে যেসব ওষুধ পাকস্থলীর, তাহলে অ্যান্টাসিডটা কি? যে যেসব ওষুধ পাকস্থলীর প্রয়োজনের তুলনায়, যেটা পাকস্থলীতে আমাদের মানে শরীরে যেটা প্রয়োজন, যে ওষুধটা আমাদের প্রয়োজন, তার তুলনায় যদি বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে কি হবে? সেটাকে প্রশমিত করতে হবে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমনের জন্য বা পাচক যে রস, সেই রসের পিএইচ কে স্থির রাখার জন্য যে ওষুধ প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে অ্যান্টাসিড। অর্থাৎ এক কথায় বলতে গেলে পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমনের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড মানে প্রয়োগের প্রভাব কিন্তু খারাপ হতে পারে যদি আমরা ঠিক মতো প্রয়োগ না করি। যদি ওই যে বললাম যে অতিরিক্ত যদি বাইকার্বনেট যে অ্যান্টাসিড, সেই বাইকার্বনেট অ্যান্টাসিড ব্যবহার করলে আমাদের মানে অন্ত্র আরো বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হবে এবং অন্ত্রে ঘা বা আলসার সৃষ্টি হতে পারে। ঠিক আছে। তাই আবার অতিরিক্ত যদি অ্যাসিডিটি সৃষ্টি হয়, তাহলে পাকস্থলী পিএইচ এর মান 7-এর উপরে নিয়ে মানে যাওয়া যায় না। তাই মনে রাখতে হবে এই চিকিৎসা শুধু রোগের উপসর্গকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, রোগের আসল কারণকে নিয়ন্ত্রণ করে না। ঠিক আছে। ধাতব অক্সাইড, হাইড্রোক্সাইড গুলো অধিক প্রয়োগের কারণ হচ্ছে এরা স্বল্প দ্রাব্য হওয়ায় পিএইচ এর মানটাকে ঠিকঠাক রাখতে পারে না। তাহলে এই জন্য বলা হয় যে কমন যে অ্যাসিড বেস নিউট্রালাইজার, কমন অ্যাসিড বেস নিউট্রালাইজারটা কি হয়? কমন অ্যাসিড বেস নিউট্রালাইজার এরা শুধু সিমটম যেটা থাকে, সিমটম, রোগের যে সিমটম থাকে, সিমটমকে নিয়ন্ত্রণ করে।
রোগের যে কারণ কজটাকে কিন্তু নিয়ন্ত্রণ করেন না। কমন অ্যাসিড বেস যে নিউট্রালাইজারটা আছে সেটা হচ্ছে রোগের শুধু সিমটম, যেটা সিমটম হয় সেই সিমটমটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আসল যে অ্যাসিডিটির কারণ সেই কারণটাকে সে নিয়ন্ত্রণ করে না। যেমন যদি আমাদের ধরো কি বলবো, যদি আমাদের মাঠের ধরো বাগান আছে, সেই বাগানে বিভিন্ন রকম তো গাছপালা থাকে। এবার আমি জঙ্গল সাফ করে দিলাম, পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিলে আগাছাগুলো হয়তো সাময়িক পরিষ্কার হলো, কিন্তু আবার কিছুদিন পরে সেই গোড়াগুলো থেকে শেকড়গুলো তো থেকে যাচ্ছে। এবার শেকড়গুলো থেকে যাওয়া মানে কি? শেকড়গুলো থেকে যাওয়া মানে সেগুলো আবার বেড়ে উঠবে। তাহলে মূল কারণটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে সেই ওষুধের কার্যকারিতা অত ভালো হবে না। সেজন্য এখানে কার্যকারিতা অতটা ভালো নয়। কমন অ্যাসিড বেস নিউট্রালাইজার যেটা আছে, এটা হচ্ছে শুধুমাত্র সিমটমকে নিয়ন্ত্রণ করে, কোনো কারণকে নয়। বোঝা গেল? তারপরে হাইড্রোজেন ব্লকার। তাহলে হাইড্রোজেন ব্লকারটা কি? হাইড্রোজেন ব্লকারটা হচ্ছে এরা মানে পাকস্থলীর যে গা আছে সেই গায়ে যদি হিস্টামিন যে রাসায়নিক পদার্থ আছে, সেই হিস্টামিন রাসায়নিক পদার্থ পাকস্থলী গায়ে যদি জমা হয় বা যুক্ত হয়, তাহলে এই মানে H+ আয়নের উৎপন্ন হওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই বাড়িয়ে দেওয়া থেকে যদি এটাকে কমাতে হয়, তাহলে কি করতে হবে? তখন একে ব্লক করতে হবে। তাহলে হাইড্রোজেন ব্লকারগুলো হচ্ছে সেই যৌগ বা সেই রাসায়নিক পদার্থ যেগুলো হিস্টামিন রোধক হিসেবে কাজ করবে। আর কমন অ্যাসিড বেস যেটা নিউট্রালাইজার হিসেবে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। তারপরে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগালড্রেট বলা হয় এটাকে, ম্যাগালড্রেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এইগুলো হচ্ছে কমন অ্যাসিড বেস নিউট্রালাইজার। আর হাইড্রোজেন ব্লকার হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সব ট্যাক, তাই তো? হাইড্রোজেন ব্লকার হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মানে ট্যাক যৌগ। যেমন র্যানিটিডিন হাইড্রোজেন ব্লকার হিসেবে ব্যবহার করা হচ্ছে র্যানিটিডিন, যেটাকে আমরা কি বলি? জেনট্যাক বলি, যেটাকে বলি আমরা জেনট্যাক। তারপরে আছে কি? তারপরে আছে সিমিটিডিন, ট্যাগামেট বলা হয় সিমিটিডিন, সিমিটিডিন, ট্যাগামেট বলছি আমরা। ফ্যামোটিডিন, ফ্যামট্যাক বলা হয় যেটাকে, ফ্যামোটিডিন। তাহলে র্যানট্যাক, জিনট্যাক, ফেমট্যাক এগুলো আমরা বলি তো, রেনট্যাক, জিনট্যাক, ফেমট্যাক। তো এই র্যানিটিডিন, সিমিটিডিন, ফ্যামোটিডিন এই জাতীয় যৌগগুলো হাইড্রোজেন ব্লকার হিসেবে বা হিস্টামিন রোধক হিসেবে কাজ করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পিপিআই। পিপিআইটা কি? পিপিআইটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরটা কি? এগুলো হচ্ছে মানে সিমটমকে নিয়ন্ত্রণ করে না, এগুলো হচ্ছে মেন কারণ, যেটা H+ যে আয়ন উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন হওয়ার যে মেন কারণ, সেই কারণকে এরা বাধা দেয়। যেটা আমাদের হাইপার অ্যাসিডিটি চিকিৎসা, যেটা অতিরিক্ত অ্যাসিডিটি যদি হয়ে যায়, সেই অতিরিক্ত অ্যাসিডিটির চিকিৎসায় এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে? অতিরিক্ত অ্যাসিডিটির জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে অতিরিক্ত অ্যাসিডিটির জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমরা সংক্ষেপে যদি বলি তাহলে এটাকে বলি ওলে র্যাপ। ঠিক আছে? সংক্ষেপে আমরা বলতে পারি এটাকে ওলে র্যাপ। যেগুলো মূল যে অ্যাসিডিটির কারণ, সেই কারণকে এরা নিয়ন্ত্রণ করছে। তাহলে মূল কারণকে নিয়ন্ত্রণ করছে কে? ওলে র্যাপ। এগুলো হাইপার অ্যাসিডিটির জন্য আধুনিক চিকিৎসা এটা ব্যবহার করা হয় হাইপার অ্যাসিডিটির জন্য। তাহলে হাইপার অ্যাসিডিটির জন্য যে ওষুধগুলো মানে ব্যবহার করা হয় সেগুলো কি? ও মানে কি? ওমিপ্রাজল। ও মানে হচ্ছে ওমিপ্রাজল। ঠিক আছে? এল মানে কি? এল মানে হচ্ছে ল্যান্সোপ্রাজল। ল্যান্সোপ্রাজল। ই মানে কি? ই মানে হচ্ছে
এসোপ্রাজল। ঠিক আছে, ই মানে হচ্ছে এসমোপ্রাজল, এসমোপ্রাজল, এসমোপ্রাজল। আর মানে র্যাবিপ্রাজল, পি মানে হচ্ছে প্যান্টোপ্রাজল। ঠিক আছে, প্যান্টোপ্রাজল। তাহলে এই যে ওষুধগুলো আমরা ওমেজ ডি বা এইসব নাম বলি, র্যাবিপ্রাজল যৌগগুলো ব্যবহার করা হয় র্যাব জাতীয় যৌগগুলোতে, প্যান্টোপ্রাজল, প্যান ডি বা প্যান 40 এরকম যে ওষুধগুলো আছে সেইগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের অ্যান্টাসিড রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই 3 টাইপের অ্যান্টাসিডগুলোকে আমাদের সহজে মনে রাখতে হবে, আর এগুলোই আমাদের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যান্টাসিড রূপে। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। তাহলে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগটা কি সেটা জানবো। জানার আগে আমাদের শরীরে দেখা যায় যে কিছু কিছু খাদ্যবস্তু আমরা যদি গ্রহণ করি, অনেক সবার শরীরে নয়, কিছু কিছু মানুষের দেখা যায় যে কিছু কিছু খাবার খেলে তার শরীরের মধ্যে লাল লাল মানে ফোসকা টাইপের বা ফুসকুড়ি বা র্যাশ, বা শরীরের ভিতরে অনেক সময় কলা বা টিস্যুতে র্যাশ বেরাই বা ফোসকা টাইপের হয়। ঠিক আছে, তো এইটাকে বলা হয় অ্যালার্জি। অ্যালার্জি বিভিন্ন বিভিন্ন রকম মানে খাদ্য থেকে হতে পারে, কারো ফুলের রেণু থেকে হতে পারে, কারো ডাস্ট থেকে হতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন মানুষের কিন্তু শরীরে, বিভিন্ন মানুষের শরীরে অ্যালার্জি বিভিন্ন রকম হয় এবং বিভিন্ন রকম অ্যালার্জির কারণ কিন্তু বিভিন্ন হতে পারে। ঠিক আছে, তো এই অ্যালার্জি বিষয়টা খুব মানে খুব একটা মানে কি বলবো, খাবার থেকে হতে পারে, সেটা বিভিন্ন রকম ধুলোকণা থেকে হতে পারে, ফুলের রেণু থেকে হতে পারে, বায়ুবাহিত হতে পারে, তাই তো। তো অ্যান্টিহিস্টামিনগুলো হচ্ছে সেই সব অ্যালার্জি যে ড্রাগ আছে, সেই ড্রাগগুলোকে কি করে, এটাকে বলা হয় অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। অ্যালার্জির জন্য যে দায়ী পদার্থ সেটা হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, অ্যালার্জির জন্য দায়ী পদার্থটা হচ্ছে হিস্টামিন। তাহলে হিস্টামিনটা কি? হিস্টামিনটা হচ্ছে একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ রিলিজ বাই মোস্ট সেলস ডিউরিং অন অ্যালার্জিক রিয়াকশন। হিস্টামিন হলো একটা রাসায়নিক পদার্থ যেটা অ্যালার্জির সময় নিঃসৃত হয়। ঠিক আছে, কেমিক্যালস রিলিজড বাই মোস্ট সেলস ডিউরিং অন অ্যালার্জিক রিয়াকশন। তাহলে এই অ্যালার্জির সময় হিস্টামিনের ক্ষরণটা বেড়ে যায়। তাহলে হিস্টামিনের ক্ষরণটা যদি বেড়ে যায় সেটাকে তো প্রতিহত করতে হবে। তাহলে হিস্টামিন কিন্তু একটা শক্তিশালী, বলা হয় নালিকা প্রসারক। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাসোডায়ালেটর বলা হয়, নালিকা প্রসারক হিসেবে কাজ করে। নালিকা সংকোচন বা প্রসারণে এটা অনেক সময় বাধা দেয়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে। ঠিক আছে, হাঁপানি হতে পারে অ্যালার্জির জন্য, শ্বাসকষ্ট হতে পারে, র্যাশ হতে পারে, মানে লাল লাল দাগ হতে পারে। তো এইটা হচ্ছে যে আমাদের হিস্টামিনের জন্য হয়। এবারে হিস্টামিনটাকে যদি আমরা, হিস্টামিন যে রাসায়নিক পদার্থ সেটাকে যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে নির্মূল করলেই আমাদের অ্যালার্জিটাকে নষ্ট করে দিবে, বা অ্যালার্জিক যে রিয়াকশন সেই রিয়াকশনটাকে নষ্ট করে দিবে। তাহলে অ্যান্টিহিস্টামিন ড্রাগ কারা? তাহলে অ্যান্টিহিস্টামিন ড্রাগটা হলো তারাই যারা হিস্টামিনের রোধকে বা হিস্টামিনের গ্রোথকে বাধা দিবে। ঠিক আছে, অর্থাৎ যেসব ড্রাগ রিসেপ্টরের সঙ্গে হিস্টামিনের, মানে রিসেপ্টরের হিস্টামিন যুক্ত হবে না ড্রাগ যুক্ত হবে, মানে প্রতিযোগিতা করে, কম্পিটিটিভ করে। ঠিক আছে, তার মানে অ্যান্টিহিস্টামিনটা হচ্ছে মানে একটা রাসায়নিক পদার্থ, এ কেমিক্যালস ইন্টারফেয়ার কি ইন্টারফেয়ার করে? ইন্টারফেয়ার ফর দি ন্যাচারাল
ন্যাচারাল অ্যাকশন অফ হিস্টামিন, ঠিক আছে, ন্যাচারাল অ্যাকশন অফ হিস্টামিন। অর্থাৎ অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো হচ্ছে সেই সব ড্রাগ যারা ন্যাচারাল অ্যাকশন যেটা আছে হিস্টামিনে, সেই হিস্টামিনের ন্যাচারাল অ্যাকশনটাকে নষ্ট করে দেয়, ইন্টারফেয়ার করে, ঠিক আছে। তাহলে এটাকেই বলছি আমরা অ্যান্টিহিস্টামিন ড্রাগ। এবং সে মানে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, মানে রিসেপ্টরের সঙ্গে হিস্টামিন যুক্ত হবে না, ড্রাগ যুক্ত হবে, প্রতিযোগিতা করে, দিয়ে সেই প্রতিযোগিতায় হিস্টামিনটাকে সরিয়ে ড্রাগটা যুক্ত হয়ে যায়, দিয়ে তার হিস্টামিনের কার্যকারিতাটাকে নষ্ট করে দেয়। তাহলে এই অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো কি কি সেগুলো আমরা এবার দেখে নিই, যে অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো কি কি আছে আমাদের, মানে যেটা ক্লাস 12 এর সিলেবাস, সেই 12 এর সিলেবাসে আমাদের কি কি অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো আছে। তো এই অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলোর মধ্যে মোস্ট কমন ড্রাগ হচ্ছে একটা হচ্ছে ডাইফিনাইল হাইড্রামিন, ডাইফিনাইল হাইড্রামিন, এটা কমন একটা ড্রাগ, যেটাকে বলছি আমরা ডিপেটাম। এটাকে বলা হয় বেনাড্রিল, এটাকে বলা হয় বেনাড্রিল, ঠিক আছে, বেনাড্রিল, ঠিক আছে, এটাকে বলছি আমরা বেনাড্রিল, কমন একটা ড্রাগ যেটা অ্যান্টিহিস্টামিন রূপে ব্যবহার করা হয়। তারপরে আর কি কি আছে আমাদের যেটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, দেখবে ব্রোমফেনিরামিন, যেটাকে বলে আমরা ডিমেটাম, যেটাকে বলছি আমরা ডিমেট্যাপ। তারপরে ক্লোরফেনিরামিন, তো এগুলো আমাদের ব্যবহৃত মোস্ট অ্যান্টিহিস্টামিন ড্রাগ। তারপরে প্রোমিথাজিন আছে, সেট্রিজিন আছে। সেট্রিজিন তো আমরা তো জানি, সেট্রিজিন আমাদের অ্যালার্জিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, সেট্রিজিন, ঠিক আছে, কমন আমরা নাম শুনে থাকি যে সেট্রিজিন। তারপরে টারফেনাজাইড, টারফেনাডাইন, সেলডেন বলা হয় যেটাকে, ঠিক আছে। তাহলে অ্যান্টিহিস্টামিন গুলো কি হিসেবে ব্যবহার করছে, সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, বিভিন্ন রকম উপসর্গ থাকলে বা মানে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রকম প্রদাহ যদি থাকে, তখন এগুলো ব্যবহার করা হয়, বমি বমি ভাব এবং পীড়াতে বিভিন্ন রকম ব্যবহার করা হয়। তো মাথায় রাখতে হবে যে অ্যান্টিহিস্টামিন আর অ্যান্টাসিড দুটো কিন্তু এক জিনিস নয়, যে অ্যান্টিহিস্টামিন ড্রাগ আর অ্যান্টাসিড ড্রাগ দুটো কিন্তু এক জিনিস নয়। একটা এদের মানে রিসেপ্টর গুলো আলাদা আলাদা জায়গায় কাজ করে। অ্যান্টিহিস্টামিন ড্রাগ গুলো একরকম রিসেপ্টরের উপরে ক্রিয়া করে, আর অ্যান্টাসিড ড্রাগ গুলো আরেক রকম রিসেপ্টরের উপরে ক্রিয়া করে। সেজন্য অনেক সময় গুলিয়ে ফেলে যে অ্যান্টিহিস্টামিন গুলোই অ্যান্টাসিড বা অ্যান্টাসিড গুলোই অ্যান্টিহিস্টামিন, এটা ভাবার কারণ নেই, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের অ্যান্টাসিড এবং অ্যান্টিহিস্টামিন দুটো পার্ট গেল। এবার পরের যে পার্ট সেটা হচ্ছে আমাদের ট্রাঙ্কুলাইজার। ট্রাঙ্কুলাইজার হলো আমাদের ট্রাঙ্কুলাইজার কে বলছি আমরা স্নায়ুতন্ত্রগতভাবে ড্রাগেরা, ঠিক আছে, স্নায়ুতাত্ত্বিকগতভাবে ড্রাগ। আমাদের শরীরে একটা হরমোন আছে যেটাকে বলি আমরা নর অ্যাড্রিনালিন, যেটাকে আমরা বলছি নর অ্যাড্রেনালিন। তো এই যে হরমোনটা, এই হরমোনটা যদি কম মাত্রায় খরিত হয় শরীরের মধ্যে, ঠিক আছে, আমাদের শরীরে যদি কম মাত্রায় খরিত হয়, তাহলে তখন আমাদের বিভিন্ন রকম মানসিক অবসাদ, তারপরে উদ্বেগ, মানসিক চাপ, উত্তেজনা ইত্যাদি সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য আমাদের তখন এই ট্রাঙ্কুলাইজার বা স্নায়ুতন্ত্রগতভাবে
অবসাদগতভাবে যেটা ওষুধ, সেই ওষুধটা আমরা ব্যবহার করি। তাহলে ট্রাঙ্কুলাইজার দুরকম হতে পারে, একটা হচ্ছে বলা হয় অ্যান্টি ডিপ্রেসেন্ট, আর এটাকে বলা হচ্ছে হিপনোটিক, নিদ্রাকারক। যেটা হতাশানাশক বা হতাশাকে দূর করতে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট। যে বিভিন্ন কারণে মানসিক হতাশা আসতে পারে, তো সেটাকে দূর করার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, তাই তো? তাই এই অ্যান্টি ডিপ্রেসেন্ট বা হতাশানাশক যে ড্রাগ, সেগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যে এই সেরিটোনিন, ইকুয়ানিল, ভ্যালিয়াম, ঠিক আছে, সেরিটোনিন, ইকুয়ানিল, ভ্যালিয়াম, তারপরে ক্লোর ডায়াজিপক্সাইড, ফেনেলজিন, ইপ্রোনিয়াজিড, আর হচ্ছে মেপ্রোবেমেট। তো এইগুলো সবগুলো হচ্ছে মাইল্ড, এগুলো হচ্ছে মানে মৃদু, এগুলো হচ্ছে মৃদু ট্রাঙ্কুলাইজার হিসেবে ব্যবহার করা হয়, তাই তো? তাহলে আমরা কি বললাম যে নর অ্যাড্রিনালিন, যেটা আমাদের মানে হরমোন বা নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটারটা আমাদের শরীরে যখন কম মাত্রায় ক্ষরিত হয় তখন আমাদের বিভিন্ন রকম অবসাদ চলে আসে, বা বিভিন্ন রকম যে উত্তেজনা, অ্যাংজাইটি, তারপরে এক্সাইটমেন্ট, তারপরে মানসিক যে অবসাদ সেগুলো চলে আসে, মানে ব্যাড ফিলিংস যেটা বলছি আমরা, বা স্যাড ফিলিংস বলছি, সেইগুলো চলে আসে। তো এইগুলোকে দূর করার জন্য আমাদের এই ট্রাঙ্কুলাইজার যৌগগুলো ব্যবহার করা হয়। তাহলে ট্রাঙ্কুলাইজার দু রকমের আছে, এক নম্বর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, আর হচ্ছে হিপনোটিক। হিপনোটিক হিসেবে কি ব্যবহার করা হয়? ঘুমের ওষুধ। এবার এই ঘুমের যে ওষুধগুলো, সেই ঘুমের ওষুধ হচ্ছে বারবিউটিরিক অ্যাসিড আছে, বারবিউটিরিক অ্যাসিডের ডেরিভেটিভ, ঠিক আছে, বারবিউটিরিক অ্যাসিডের ডেরিভেটিভ, বারবিউটিরিক অ্যাসিড যেটা আছে সেই বারবিউটিরিক অ্যাসিডের ডেরিভেটিভগুলোকে বলা হয় হিপনোটিক ড্রাগ। এটা বারবিউটিরিক অ্যাসিডের বিভিন্ন রকম ডেরিভেটিভ আছে। এই ডেরিভেটিভে গুলো সাধারণত কিরকম আছে? এটা হচ্ছে মানে এটা হচ্ছে নেল, আর একটা হচ্ছে টাল, ঠিক আছে, এরকম দু টাইপের, মানে বারবিডলের মতো। এরা তেল সাবান মাখতে বেশি ভালোবাসে, তো তো এরকম আর কি। তো এটা নেল আর টেল, তাই তো? মানে বারবিডলরা এরা একটু শৌখিন হয়, সেজন্য একটা তেল যেমন মাখে সেরকম এরা নেল পলিশও ব্যবহার করে, সেজন্য নেল তেল বলছি আমরা। তো এগুলোর মধ্যে কি, এগুলো নেলের মধ্যে সেই ভেরোনাল, লুমিনাল, সেকোনাল, এগুলো বারবিউটিরিক অ্যাসিডের ডেরিভেটিভ হিসেবে ব্যবহার করা হয়, ভেরোনাল, লুমিনাল, সেকোনাল। আর এগুলো অ্যামিটাল, তাই তো? তারপরে নিম্বুটাল, এগুলো ঘুমের ওষুধ হিসেবে এই যৌগগুলো ব্যবহার করা হয়। তাহলে ট্রাঙ্কুলাইজার হচ্ছে আমাদের মানসিক উদ্বেগ, অবসাদ, স্যাড ফিলিংস, এগুলোকে কমানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে ট্রাঙ্কুলাইজার। এগুলো হচ্ছে আমাদের এক কথায় বলছি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, এবং খুব অধিক মাত্রায় যদি ব্যবহার করা হয় তখন আমাদের মানুষকে কি করে, ঘুমিয়ে রাখে বা ঘুম দিয়ে রাখে, তখন সেটাকে বলা হচ্ছে হিপনোটিক ড্রাগ, ঠিক আছে। হিপনোটিকগুলো হচ্ছে একটু মানে কড়া টাইপের, আর যেগুলো মাইল্ড সেগুলো হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, ঠিক আছে। তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট গুলো হচ্ছে একটু মৃদু টাইপের। তো এইটা এই অবধি আমাদের তাহলে পড়িয়ে দিলাম আজকে, এরপরে আমরা বাকিগুলো আমরা করাবো, তাহলে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দিতে পারবো, ওষুধগুলো।